নারী এগিয়ে যাচ্ছে সাহসিকতার পথে, তার এই পথকে সহজ করে তোলার দায়িত্ব আমাদের সবার। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানটি আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে কেয়ার বাংলাদেশের আয়োজন। কেয়ার বাংলাদেশের ওমেন লিড ইন এমার্জেন্সি প্রকল্পের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এই প্রকল্পটি অর্থায়ন করছে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক এবং প্রকল্পটি মাঠে বাস্তবায়ন করছে জাগো নারী। আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্যোগ মোকাবেলা, নারীর নেতৃত্ব ও সিদ্ধান্তে অংশগ্রহণ। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন ওমেন লিড ইন এমার্জেন্সি প্রকল্পের বাস্তবায়নকারী জাগো নারী সংগঠনের কর্মীবৃন্দ এবং বরগুনা জেলার প্রত্যন্ত অঞ্চলের নারী অংশগ্রহণকারী। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত থাকবেন রৌফা খানম, ডেপুটি ডিরেক্টর, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক ইউনিভার্সিটি; সুচিতা শারমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমার সাথে থাকছেন মৃত্যুঞ্জয় দাস, ডেপুটি চিফ অফ পার্টি, নবপল্লব প্রজেক্ট, কেয়ার বাংলাদেশ, এবং শর্মিমালা, ন্যাশনাল অ্যাওয়ার্ডের আর্টিস্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্ট। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার সাথে আজকে এই আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে অনেক কথা হবে, কিন্তু তার আগে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছে জাগো নারী সহকর্মীবৃন্দ এবং মাঠ পর্যায়ের নারী অংশগ্রহণকারী। তাদের কাছে কিছু জানতে চাই। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো বুঝতে পেরেছেন আজকের আলোচনা আমরা কি বিষয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় দুর্যোগ মোকাবেলা, নারীর নেতৃত্ব ও সিদ্ধান্তে অংশগ্রহণ। প্রথম যে বিষয়টা আমরা আপনাদের কাছে জানতে চাই, দুর্যোগের সময় আপনাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনারা মনে করেন? বন্যার সময়, দুর্যোগের সময় মোকাবেলায় আসলে নারীরা সব থেকে বেশি নির্যাতিত হয়। যেরকম নারীদের বেশি সমস্যা হয়, যেরকম দেখা যায় এই বন্যায় আমাদের ধন সম্পদ যার যা আছে, ফসলের জমি, মাছের পুকুর, ঘর বাড়ি সবই ভেঙে যায়। তখন আমাদের আর কিছু থাকে না। আবার বন্যা যখন শুরু হয়, আমরা সাইক্লোন সেন্টারে যে যাব, পাশাপাশি কোনো সাইক্লোন সেন্টার নাই, দূরে থাকলেও আমরা যাই ভয়ের কারণে। তাও আমরা যেতে চাই না, কারণ আলাদা কোনো কক্ষ নাই মেয়েদের আর পুরুষের জন্য। লাইটের কোনো ব্যবস্থা নাই, বাথরুম নাই আলাদা কোনো। এরপরে যে গর্ভবতী মহিলারা যাইবে, ওই জায়গায় তো যাইতে ভয় পায়। যদি ওই জায়গায় যদি প্রসব হয়ে যায়, তখন ওই জায়গায় তো ছেলে মেয়ে পুরুষ নারী এক জায়গায় বসাই রাখে, ওই জায়গায় তো সম্ভব না। কোনো ভালো কোনো নার্স থাকে না। আমরা তো একেবারে নিঃস্ব হয়ে যাই বন্যার সময়। নিঃস্ব হয়ে গেলে তখন আমরা কি করবো? তখন আমাদের ঘরে যদি একটা মেয়ে থাকে বা দুইটা মেয়ে থাকে, তো ওদের লেখাপড়া বন্ধ করে দিই, কারণ আমাদের কোনো খাবারের জিনিস নাই। তখন আমরা লেখাপড়া করা মুখে দিয়া এইভাবেই আমরা ঝরে পড়ে যাই। আমাদের আর কোনো আমরা যে মাথা উঁচু করে দাঁড়ামো, এরকম এভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আর কেউ যে আমাদের এসে সাহায্য করবে, সহযোগিতা করবে, পারি না। আমরা ঋণ দিতে গেলেও তাও বলে যে না, তোদের তো বাড়ি নাই, ঘর নাই, আমরা কি দেখে ঋণ দেবো? কোনো তো সম্পদ নাই যে এটা দেখে ঋণ দেবো। তখন আমাদের ঋণও দেয় না। তখন কি করে? ছেলে মেয়েদের অল্প বয়সে, ছেলে যদি থাকে অল্প বয়সে কাজে পাঠিয়ে দেওয়া হয়, আর মেয়েদের তো বিয়ে দিয়ে দেওয়া হয়। হয়তো বাল্য বিবাহ দিলে হয়তো মারা যায়, নাইলে ডিভোর্স হয়ে যায়। এই অনেক ধন্যবাদ আপা, আবার ফিরে আসবো আপা আপনার কাছে। আমি আসলে এখন জানতে চাচ্ছি, প্রথম প্রশ্ন, যেভাবে আপা বললেন যে যেই ধরনের সমস্যার ওনার সম্মুখীন হন, আমি প্রথমেই জানতে চাই ডক্টর সুচিতা শারমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আপা আপনার কাছে, আপনি যেহেতু রিসার্চার হিসেবে কাজ করেন এবং অনেক ধরনের গবেষণার সাথে যুক্ত, আপনার কাছে কি মনে হয় যে একজন দুর্যোগকালীন সময়ে একজন নারী যেভাবে এই বিষয়টাকে উপলব্ধি করে বা এক্সপিরিয়েন্স করে, একজন পুরুষও কি ঠিক একইভাবে অভিজ্ঞতা করছে কিনা? ধন্যবাদ। একজন নারী এবং একজন পুরুষের দুর্যোগ সম্পর্কিত অভিজ্ঞতা ভিন্ন, কারণ অনেকগুলো আছে। একজন নারী প্রকৃতির সাথে যেভাবে সম্পৃক্ত থাকে, তার কাছে প্রকৃতির যে অনুধাবন প্রকৃতি সম্পর্কে, সেটা পুরুষদের থেকে অনেক বেশি ভিন্ন হয়। নারীরা যে কোনো বিপদ অনেক বেশি আগে আগে টের পেয়ে যায়, এবং সেই কারণে নারীরা অনেক বেশি চিন্তিত হয়ে যায় নিজের পরিবার, নিজের সমাজটাকে রক্ষা করার জন্য। এরকম সময়ে নারীরা আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে।
তারা যদি বন্যা হয় তাহলে ঘরের জিনিসপত্রগুলো কিভাবে রক্ষা করবে, যদি সাইক্লোন হয় তাহলে কিভাবে তারা নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করবে। এবং এইরকম সময় বাচ্চা, বয়স্ক মানুষ এবং তাদের জীবিকা নির্বাহের জন্য যে ধরনের জিনিসগুলো তাদের থাকে, জাল থেকে শুরু করে কৃষিজীবী ফ্যামিলি হলে সেখানে যে সমস্ত জীবিকার জন্য যে ধরনের যন্ত্রপাতিগুলো, এই সবগুলো জিনিস, ইভেন গবাদি পশু, এই সবগুলোর ব্যাপারে নারীরা যতখানি একেবারেই নিজের পারিবারিক জীবনে যেভাবে কাজ করে অভ্যস্ত, সেইভাবে তারা এগুলোর একটা অভিনব সমাধান বের করে ফেলতে পারে, যেটা অনেক সময় পুরুষের মাথাতেই হয়তো আসে না। আর এই ধরনের দুর্যোগগুলোতে নারীর টেনশন অনেক বেশি থাকে পুরুষদের চেয়ে, এবং নারীদের ইনোভেটিভ সলিউশনও অনেক বেশি থাকে। অনেক ধন্যবাদ আপা। আমি মৃত্যুঞ্জয় দা আপনার কাছে যেতে চাই, আপনি কি একটু বলবেন আপনার কাজের জায়গা থেকে, যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করছেন, কেয়ার বাংলাদেশ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসলে কাজ করছে, এই জায়গাটাতে দুর্যোগ মোকাবেলায় আসলে নারী এবং পুরুষের অংশগ্রহণটা কেমন? ধন্যবাদ রণকাপা। নারী নেতৃত্ব, সিদ্ধান্তে অংশগ্রহণ, বিষয়টা যেমনটা হওয়া উচিত সেটা হচ্ছে সিদ্ধান্তে নারীর নেতৃত্ব দান, ব্যাপারটা এরকম হওয়া উচিত। আমার পূর্ববর্তী বক্তা ডক্টর সুচিত্রা শারমিন যেভাবে বললেন, নারী যেভাবে প্রকৃতিকে দেখে, যেভাবে অনুধাবন করে, পুরুষ যেভাবে দেখে, তার সাথে একটা ভিন্নতা আছে। ভিন্নতা বেসিক্যালি আসে জেন্ডার রোল থেকে, যে সমাজে এবং পরিবারে পুরুষ এবং নারীর একটা ভিন্ন ভূমিকা সমাজই ধারণ, সমাজ ধর্ম দ্বারা নির্ধারিত হয়েছে। এবং সেই যে ভূমিকা, সেই ভূমিকার যে রেসপন্সিবিলিটি, সেইটা যখন রেন্ডার করতে চায় নারী বা পুরুষ, তখন তার ভূমিকা স্বাভাবিকভাবেই ভিন্ন হয়ে যায়। নারীর ভূমিকার ক্ষেত্রে যদি আমরা শুধু পারিবারিক যে স্ফিয়ার, যেটা আমরা চিন্তা করেছি, পরিবারের সম্পদ রক্ষা, পরিবারের মানুষের কল্যাণ, দুর্যোগের সময় এবং দুর্যোগের আগে পরে সবসময়, এটা তার সবসময় তার একটা দায়িত্বের পর্যায়ে পড়ে। আর পুরুষকে জেন্ডার রোল দেওয়া হচ্ছে, তাকে ইনকামের মূল দায়িত্ব দেওয়া হচ্ছে, হুইচ শুডন্ট বি দ্য কেস, বাট সেটাকে যেভাবে জেন্ডার রোল নির্ধারণ করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে যেসব জনগোষ্ঠীর সাথে আমরা কাজ করি, তারা যেহেতু প্রত্যন্ত অঞ্চলের এবং তাদের অর্থনৈতিক সামাজিক দিক থেকেও তারা পিছিয়ে পড়া, সেক্ষেত্রে নারীদের চ্যালেঞ্জটা আরও বেশি থাকে। চ্যালেঞ্জটা বেশি থাকে কারণ তাদের জীবন জীবিকা নির্ভর প্রকৃতির সাথে সম্পূর্ণ সম্পর্কযুক্ত। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তারা সবার আগে ক্ষতির শিকার হন, এবং সেক্ষেত্রে পুরুষের ভূমিকাটা সবসময় আমরা দেখি না। সেটার কারণ অনেকটা অর্থনৈতিক, পুরুষ হয়তো অর্থনৈতিক কারণে বাইরে, ঘরেই নাই বা থাকেই না বাড়িতে। দুর্যোগ পরবর্তী যে পরিবারের যে দেখাশোনা করা, যেটা একজন নারী একটু আগে বলছিলেন, যে কানেক্টেড হলেন আমাদের সাথে, যে খাবারের ব্যাপারটা দেখতে হয়, তারা যে সামান্য পরিমাণ ত্রাণ পান, সেটা দিয়ে হয়তো 2-4 দিন চলে। তার মানে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে তার সার্বক্ষণিক একটা প্রস্তুতি থাকা দরকার, যেটা শুধুমাত্র দুর্যোগকালীন প্রস্তুতি না, এটা আসলে জলবায়ু সহিষ্ণুতার মাধ্যমেই সেটা একমাত্র সমাধান করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমি একটু আপা আপনার কাছে আসতে চাই, রৌফা আপা আপনার কাছে। আমরা দুজনের কাছ থেকেই শুনতে পেরেছি এবং আমরা মাঠ পর্যায়ের কথাও শুনেছি যে দুর্যোগ যে পরিস্থিতি, সেখানে একজন নারী এবং পুরুষের অভিজ্ঞতা একরকম নয়। এবং কেন নয়, মৃত্যুঞ্জয় দা কিন্তু অনেকগুলো বিষয়ে নিয়ে এসেছেন, যেখানে একটা বড় জায়গা হচ্ছে জেন্ডার রোল, যেটা আসলে সোসাইটি তৈরি করে দিয়েছে। আপনার কাছে জানতে চাই যে দুর্যোগ মোকাবেলায় যেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে নারীর নেতৃত্ব, যেটা মৃত্যুঞ্জয় দা বলেছেন যে নারীর নেতৃত্ব দেখতে চাই আমরা, নারীর অংশগ্রহণের চাইতেও নারীর নেতৃত্ব, ওটা সম্পর্কে যদি একটু বলেন যে দুর্যোগ মোকাবেলায় নারীর ভূমিকাটা কেমন? দুর্যোগ মোকাবেলায় যদি এখন আমরা বর্তমান পরিস্থিতি দেখি, যে দুর্যোগ মোকাবেলায় আসলে যখন একটা দুর্যোগ হয় তখন মোকাবেলাটা আসলে কারা করছে, এবং মোকাবেলার জন্য যে ডিসিশনগুলো নেওয়া হয় সেটা আসলে কারা কারা নিচ্ছে, তাহলে আমাদের ওই জায়গাটাতে আসলে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের বর্তমান পরিস্থিতি দেখি, আমরা দেখি যে লিডারশিপে কিন্তু আসলে নারীরা নেই। সো সেই জায়গাতেও যদি আমরা দেখি যে কোনো একটা দুর্যোগের সময় যখন ডিসিশন হচ্ছে যে আমরা কিভাবে মোকাবেলা করব, কিভাবে যাব, কিভাবে ত্রাণ বিতরণ হবে এবং কারা ওই জায়গাটাতে কাজ করবে, সেখানে নারী নেতৃত্ব কিন্তু আমরা ডিসিশনের জায়গাতে আমরা পাচ্ছি না। কিন্তু আগে যেটা ছিল, যে আগে আসলে এই দুর্যোগ মোকাবেলার জায়গাটাতে সে নারীর অংশগ্রহণ খুবই কম ছিল, বর্তমানে কিছুটা বেড়েছে। যেমন আমরা যদি দেখি যে কিছু গবেষণা বলছে যে নারী অংশগ্রহণকারী কিছু দুর্যোগ মোকাবেলার জন্য কিছু অলরেডি দলও তৈরি করা হচ্ছে। যেমন সাতক্ষীরাতে রিসেন্টলি একটা দল তৈরি করা হয়েছে, যাদের অংশগ্রহণের ফলে এবং 30% নারী তাদের দুর্যোগ মোকাবেলা অংশগ্রহণের
এটাও বেড়েছে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে নারীর অংশগ্রহণের জায়গাটাতে যদি তাদের অংশগ্রহণ বাড়াতে হয়, তাহলে নারীদেরকে আসলে ওইসব জায়গাতে আসলে অংশগ্রহণ মানে ডিসিশন মেকিং, বা তারা হচ্ছে গিয়ে দুর্যোগ মোকাবেলার জন্য তারা দুর্যোগ মোকাবেলা করবে, তারা নারীদেরকে বা অথবা ওখানকে যারা দুর্যোগে আক্রান্ত সেসব মানুষকেও তারা যাতে সহায়তা করতে হবে, সেই জায়গাটাতে নারীদেরকে নিয়ে আসতে হবে। কারণ এখন আমরা যেটা বলি যে নারীরা আসলে অনেক ভালনারেবল, সেই ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়ায় তাদেরকেই উদ্ধার করতে হবে। কিন্তু আমাদের এখন যে সমাজ ব্যবস্থা এসছে সেখানে নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে, তারাও কিন্তু উদ্ধার কর্মে অংশগ্রহণ করতে পারে, এবং সেই জায়গাটাতে নারী নেতৃত্ব আসলে আমাদের জরুরি হয়ে পড়েছে। সামনের দিকে নারীদেরকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সব অনেকের কাছেই ভিন্ন, এবং আমরা হয়তো খুব সহজেই চিন্তা করতে পারি না, কারণ আপনারা সমাজের মানুষের কাছে অনেক ধরনের মেসেজ দিচ্ছেন। সো আমি আসলে গণমাধ্যমের ভূমিকাটা জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টিতে দুর্যোগ ও সামাজিক সংকটের আলোচনায় নারীর কণ্ঠ কতটা গুরুত্ব পায়? প্রথমে তো ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্ন যেটা করলেন যে গণমাধ্যমের ভূমিকা, আমরা যদি নারী নেতৃত্বের ক্ষেত্রে বলি বা সংকট মোকাবেলার ক্ষেত্রে বলি, সত্যিকার অর্থে কি আলোচনার কেন্দ্রে আমরা নারীদের কণ্ঠটা শুনতে পাই? আমরা মনে করি আমরা শুনছি, আসলে কিন্তু শুনতে পাই না। একটু আগে ভিডিওতে যেরকম দেখছিলাম, উনি যে এরকম বলছিল ওনার অভিজ্ঞতার কথাগুলো, যদি সংকট মোকাবেলার ক্ষেত্রে ওনাদের অভিজ্ঞতা লব্ধ গল্পগুলো আমরা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অ্যাড করি, তাহলে মনে হয় সিদ্ধান্তের ক্ষেত্রে সেটা অনেক বাস্তবসম্মত হয়। এবং এখানেই গণমাধ্যমের কাজটা আসলে কি শুধু খবর পৌঁছে দেয়া, সেটা না, কিন্তু আমার মনে হয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে আপনার গণমাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্ম সেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন যে কোনো ছোটোখাটো একটা ঘটনা বা গল্প, বা যে কোনো একজন নারীর সমস্ত প্রতিকূলতা পার হয়ে এগিয়ে যাওয়ার গল্পগুলো যদি গণমাধ্যম ভালোভাবে ফুটিয়ে তোলে, সবার কাছে যায়, তাহলে কিন্তু এটা অনেকের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে। যেমন আমি যদি একটু উদাহরণ টেনে বলি, কিছুদিন আগে আমাদের অনেক বড় একটা বন্যার সম্মুখীন হতে হলো হবিগঞ্জের দিকে। তখন আমরা ঢাকায় যারা আমরা থাকি, আমরা তো শুধু টেলিভিশনে দেখছিলাম। যখন দেখছিলাম যে একজন মা, সে অভ্যস্ত যে কিভাবে কিছুদিন পরপরই তাকে বন্যার সম্মুখীন হতে হয়, সে এক ধরনের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু স্টোর করে রাখছে, এবং কিভাবে আপনার ধরেন বাচ্চাদের সেফটির দিকে যেতে হয়, বাচ্চাদের খাবার দাবার, সে সবসময় এগুলো স্টোর করে রাখে, কারণ সেটা তো অভ্যস্ত। কিন্তু যে এলাকা কখনো বন্যা কবলিত হয়নি, সেই মানুষটা কিন্তু নতুন। কিন্তু এই এক্সপেরিয়েন্সটা দেখে যদি প্রপারলি গণমাধ্যম সেটা তাদের কাছে তুলে ধরে, তখন সে কিন্তু একটু এগিয়ে যেতে পারে, সে আর একটু জানলো। এবং শুধু সংকট মোকাবেলার ক্ষেত্রেই বলছি না, আমরা নারীরা কিন্তু এখন ধরেন অনেক কিছুতে এগিয়ে আছি, আমরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াচ্ছি, নিজে স্বাবলম্বী হচ্ছি। তো এইগুলো যদি, এই অনুপ্রেরণার গল্পগুলো, এই সামনে এগিয়ে চলার গল্পগুলো যদি গণমাধ্যম একটু ঠিকঠাকভাবে আমাদের সামনে, সবার সামনে তুলে ধরে, তাহলে মনে হয় নারীর নেতৃত্বের ক্ষেত্রে নারীর এগিয়ে যাওয়ার পথটা আরও অনেক বেশি সুগম হয়। অনেক ধন্যবাদ আপা, আপনি দারুণ একটি কথা বলেছেন যে নারীর সফলতার গল্প এবং নারীর যে অবদানের গল্প, সেগুলো সঠিকভাবে, উনি যেটা বলছেন ঠিকঠাক সঠিকভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই আসলে গণমাধ্যমের দায়িত্ব। আমাদের সামনে আজকে অতিথি হিসেবে অনেক এক্সপার্ট আছেন, যারা আসলে বিভিন্ন সংগঠনে কাজ করছেন, এই বিষয়ে কাজ করছেন, এবং মাঠ পর্যায়েরও অনেক কর্মী আছেন যারা আসলে দিনে রাতে এই বিষয়টাতে কাজ করছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই যে এই যে আমরা চারজন এক্সপার্টের কাছে শুনলাম এবং অনলাইনেও শুনলাম যে নারীরা আসলে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করছে, কিংবা দুর্যোগের সময় তাদের অভিজ্ঞতাটা কি, আপনারা আপনাদের অভিজ্ঞতা যদি কিছু বলতে চান, যে কাজের ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখেন, নারীদের অংশগ্রহণ এই সিদ্ধান্তের জায়গাটাতে কেমন, আসলে আপনারা কিভাবে এটাকে মোকাবেলা করছেন বা আপনারা কিভাবে এটাকে অ্যাড্রেস করছেন? আমার নাম হচ্ছে প্রেরণা চাকমা। আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে। আমি একজন উন্নয়ন কর্মী। আমি একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে উঠে আসা। ওই জায়গা থেকে আমি একটা মতামত বলতে চাই। সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের যেখানে হচ্ছে নারীদের দুর্যোগ প্রস্তুতি বা হচ্ছে ঝুঁকি মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হয়, বা হচ্ছে ওখানে যদি স্থানীয় কমিউনিটির বিশেষ করে নারীর জনগোষ্ঠীদেরকে যদি অংশগ্রহণ বাড়ানো যায়, তাহলে
আরও ভালো হবে। কারণ হচ্ছে আমরা নারীরাই হচ্ছে নারীদের কথাগুলো বলতে পারবো, নারীদের সমস্যাগুলো বুঝতে পারি। আমরা শহরে থেকে একটা ফোন থেকে যেরকম ঝুঁকিপূর্ণ বা দুর্যোগের বার্তা হচ্ছে খুব সহজেই পায়, ওনারা কিন্তু ওখানকার পাহাড়ের ভিজুয়ালটা কিন্তু আলাদা, কারণ ভাষাগত একটা সমস্যাও আছে। সেক্ষেত্রে আমি মনে করি ওখানকার যারা হচ্ছে পাহাড়ি নেতৃত্ব দেয় তাদের অংশগ্রহণ যদি বাড়ানো যায় তাহলে ভালো হবে। ভেরি গুড, অনেক সুন্দর একটি রিকমেন্ডেশন এসছে। এই বিষয়ে যদি আপা আপনার কাছে আরেকবার জানতে চাই যে মাঠ পর্যায়ে আসলে যারা আছেন তাদেরকে আমরা কিভাবে এই পুরো প্রসেসের সাথে যুক্ত করতে পারি, কি ধরনের কাজ আমরা আসলে নিতে পারি, কি ধরনের কাজ করতে পারি? আমার মনে হয় যে নারীরা এখন সব ধরনের কাজই কিন্তু করছে। সেই জায়গাটাতে আসলে যারা প্রোগ্রাম ডিজাইন করেন, প্ল্যানিং করেন, সেই জায়গাটাতে যদি তারা চিন্তা করেন যে নারীদের জন্য আসলে কোটা পদ্ধতি আমরা এখন আর চাচ্ছি না, আমরা চাচ্ছি নারীর সক্রিয় অংশগ্রহণ। তো সেই জায়গাটাতে যেটা হয় যে আমরা যখন কোটার কথা বলি তখন দেখা যায় যে 10 জনের সাথে 2 জন নারীকে আমরা রাখছি। আমরা সেই জায়গাটাতে এসে আমরা চাই নারী তার যোগ্যতা অনুযায়ী এখানে সে অংশগ্রহণ করবে। আমরা কোটাতে গিয়ে আটকে যাই, সেখানে আমরা নারীদের অংশগ্রহণ কমিয়ে দিচ্ছি। সো যেখানটাতে নারীর অংশগ্রহণ থাকছে না সেখানে কোটা চলে আসতে পারে, কিন্তু এই সব জায়গাতে আমি বলবো যে আমরা সক্রিয় অংশগ্রহণ চাই। এবং সেই জায়গাটাতে আমরা যারা কাজ করছি তাদের আপা যেটা বললেন একটু আগে যে এখানে আসলে ক্যাপাসিটি ডেভেলপের একটা বড় বিষয়, তাকে আমার আসলে তৈরি করতে হবে। তাকে যখন আমি বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করাবো তখন তার আসলে ক্যাপাসিটিটা বাড়াতে হবে। কারণ আমরা যদি একটু সিনারিও দেখি যে আমরা যখন বিবিএস এর ডাটা দেখি তখন আমরা দেখি যে 98% নারী কিন্তু আপনার প্রাইমারি স্কুলে এনরোল হচ্ছে, কিন্তু আপনি যদি আরেকটু পরে যান হায়ার সেকেন্ডারিতে গিয়ে দেখবেন সেটা 48%-এ চলে আসছে। তাহলে ওই যে হাফ চলে আসছে। এটার কারণটা কি? আমরা 12 বছর পর্যন্ত নারীদেরকে শিক্ষাটা দিচ্ছি, তারপরে চিন্তা করছি তার আর দরকার নেই। এবং একইভাবে যখন আমরা এই ধরনের অনুশীলনের চিন্তা করি তখন আমরা চিন্তা করি কি নারী এটা পারবে না, কিন্তু নারীকে ডিসিশন নিতে দিতে হবে যে নারী আসলে কোনটা পারবে, সে ডিসিশন নেবে আমি এটা পারবো কি পারবো না। সেই জায়গাটাতে আমাদের নারীদেরও আসলে কনফিডেন্সটা বাড়াতে হবে যে আমি আসলে কোনটা পারবো, এটা একটা ব্যাপার। সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদেরকে নারীরা করতে পারে এরকম কিছু কাজেরও ব্যবস্থা করতে হবে। আমরা যখন বিভিন্ন কাজের কথা চিন্তা করি তখন যেন আমাদের মাথাতে থাকে এখানে নারীদের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে। সেই জায়গাটাতে আমরা যে পরিকল্পনাগুলো করব সেখানটাতে নারীদের অংশগ্রহণমূলক তারা যেটা করতে পারবে সেই ধরনের কাজেরও আসলে ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে। অনেক ধন্যবাদ আপা। এবার একটু আমাদের অনলাইনে যারা আছেন তাদের কাছে চলে যাচ্ছি, তাদের কথা শুনতে চাই। আপনারা কি একটু বলবেন যে এই যে দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় যে ধরনের উদ্যোগ নেওয়া হয় সেই সমস্ত উদ্যোগে নারীদেরকে কেমন ভাবে অংশগ্রহণ করানো হয়, কিংবা এই টোটাল প্রসেসটাতে নারীরা কোথায় থাকে দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলার জায়গাটাতে? কোনো জায়গায় যে মিটিং হচ্ছে বা এই দুর্যোগ নিয়ে কোনো আলোচনা সভা হচ্ছে আমরা তো জানিই না, আর আমাদের যদি ডাকেও শূন্য যদি আমরা যাইও তা আমাদের কোনো কথা মূল্যায়ন করে না, শোনে না, কোনো কথার কোনো গুরুত্ব দেয় না। তো তখন আমরা ভয়েও কোনো জায়গায় কথা বলি না, যে বলবে যে দেখছো ওই মহিলা এই কথা বলছে ওই কথা বলছে, তো আমাদের কথা বলার তো কোনো সুযোগই দেয় না, তো আমরা কেমনে কথা বলবো? আর আমাদের তো ডাকেই না বিশেষ করে। আর এখানে যে দুর্যোগ মোকাবেলায় কোনো মানুষ কাজ করে বা এর যে কমিউনিটিগুলো আছে এরা তো আমরা তো চিনিই না যে এখানে কমিউনিটিগুলো কারা, তাহলে আমরা কিভাবে যাব বা কিভাবে, আমাদের তো ডাকেও না, তাহলে আমরা যাব কিভাবে? অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন জাগনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি আপা। আপা আপনার কাছে জানতে চাই, আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং আপনি একজন নারী ওই এলাকার, আপনার অভিজ্ঞতা জানতে চাই এবং অর্গানাইজেশন থেকে অ্যাজ এন লোকালি লেড এবং ওমেন লেড অর্গানাইজেশন হিসেবে আপনারা কিভাবে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন? দুর্যোগকালীন সময় উপকূলের নারীরা আসলে ওইভাবে তারা তাদের কোনো রোল প্লে করতে পারে না। এটার কারণ হিসাবে আমরা দেখেছি যে পুরুষরা ইনকাম করে, পুরুষদের কথাই আসলে নারীদেরকে চলতে হয়। সে কারণে দুর্যোগ হবে, এখন যদি ওই কর্তা ব্যক্তি যদি বলেন, পুরুষ মানুষটি যদি বলেন সাইক্লোন শেল্টারে যাবে তাহলেই নারীরা যেতে পারে। তারপরে আরও একটা বিষয় আছে যে যদি গড়ে মুরব্বি থাকে তাকেও সাই দিতে হবে যে হ্যাঁ সাইক্লোন শেল্টারে যেতে হবে, তাহলেই যেতে পারবে। আর একটা বিষয় হলো যে সাইক্লোন শেল্টারে যখন যাওয়ার কথা আসে তখন আসলে এই উপকূলে এতই দুর্গম যে নারীদের যাওয়া খুব টাফ হয়ে যায়।
নারীদের কাছে সংসারের বোঝা থাকে, সন্তান থাকে, সেগুলো নিয়ে তারা তখন বৃষ্টি বাতাসের মধ্যে দিয়ে সাইক্লোন শেল্টারে যেতে পারে না। সাইক্লোন শেল্টারের মোটামুটি একটা দূরত্ব আছে বেশি পরিমাণ, এবং যখন দেখা যায় যে ডিজাস্টার হয়ে যায়, যে কোনো দুর্যোগ হয়ে যায়, তারপরে যে ক্ষতিটা হয় সেটার অংশে, অর্থাৎ প্রাণহানি ঘটলে নারীদের বেশি হয়, শিশুদের বেশি হয়, বাট এইসব নারীরা তাদের সিদ্ধান্ত নিতে পারছে না। যদি কমিউনিটি ভিত্তিক, অর্থাৎ কমিউনিটির মধ্যে ছোট ছোট সাইক্লোন শেল্টারের ব্যবস্থা থাকতো, যে 50 ঘর মিলে 10 ঘর মিলে একটা সাইক্লোন শেল্টার, তাহলে ওই দুর্যোগকালীন সময় যখন বৃষ্টি এবং বাতাস বেড়ে যায় তখনও তারা গিয়ে পাশের বাড়িতে উঠতে পারে। কিন্তু আমাদের এই অঞ্চলে যে সিস্টেমে সাইক্লোন শেল্টারের দূরত্ব, তাতে আসলে নারীরা যাওয়া খুব টাফ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপা আপনাকে। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা আমরা শুনেছি, ওনারা বলেছেন কি কি কমিটি আছে ওনারা জানেন না, কিংবা যে কমিটিতে আছে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই, তাদের কথাও আসলে শোনা হয় না। আপনাদের অভিজ্ঞতাটা জানতে চাই যে আপনারা আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন, বা একই অভিজ্ঞতা কি আপনাদেরও হয় কি না? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, ওমেন লিড ইন এমার্জেন্সি প্রকল্পে কাজ করছি। সো আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা একটা গবেষণা করেছি, র্যাপিড জেন্ডার অ্যানালাইসিস। সেখান থেকেও এসেছে যে আসলে এই দুর্যোগ এবং জরুরি মোকাবেলায় সরকারিভাবেও বিভিন্ন উদ্যোগ আছে। বিশেষ করে যেই প্রশ্নগুলো আমাদের নারীরা অংশগ্রহণকারী তুলে ধরেছে, সরকারিভাবে বিভিন্ন কমিটি আছে। আমরা ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। এই কমিটিগুলোর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ওই এলাকার দুর্যোগ মোকাবেলায় এবং জরুরি মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়ায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই কমিটিগুলোতে নারীদের কোনো অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ নাই। ইভেন তারা বলেছে যে যারা আছে ওই কমিটিতে সেই নারীরা আদৌ জানেও না যে তারা ওই কমিটির একজন সদস্য। অর্থাৎ এই পরিকল্পনায় যে দুর্যোগ এবং জরুরি মোকাবেলায় যে সিদ্ধান্ত এবং প্রকল্পগুলো নেওয়া হয়, সেখানে নারীদের মতামতের কোনো প্রতিফলন থাকে না। এটা যার কারণে আসলে ওই অংশগ্রহণ না থাকায় সেটা নারীদের যেই পরিবর্তন বা তাদের যে প্রয়োজন সেই জায়গায় প্রতিফলন হয় না। সো যদি এই উন্নয়নটাকে টেকসই করতে হয়, সরকারি এই বিভিন্ন কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি, বিচার সালিশ ব্যবস্থা, এই জায়গাগুলোতে ততক্ষণ পর্যন্ত যদি নারীদের সক্রিয় অংশগ্রহণ, তাদের সিদ্ধান্ত গ্রহণের মতামতের ততপরি যদি নারী উন্নয়ন নিশ্চিত করা না যায়, এই পরিবর্তনগুলোকে কখনোই টেকসই হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুচিতা আপা আপনার কাছে ফিরে আসতে চাই। আমরা অনেকগুলো সমস্যার কথা শুনেছি এবং একটা বড় জায়গা যেটা আমরা দেখেছি যে যে কমিটিগুলো আছে জেলা পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সেখানে আসলে নারীর অংশগ্রহণ নেই বললেই চলে, এবং যে সমস্ত নারী অংশগ্রহণ করছে তাদের আসলে কথা বলা কিংবা কথা শোনার মানসিকতাও আমাদের নেই। আপনি কি মনে করেন নীতি নির্ধারণ পর্যায়ে আসলে কি করা উচিত, কি করলে আসলে এই পরিবর্তনটা আমরা দেখতে পারবো, একটা এমন অংশগ্রহণ নারী দেখতে পারবো যেটা মৃত্যুঞ্জয় দা বলেছেন যে অংশগ্রহণ না, আমরা নেতৃত্ব দেখতে চাই। তো সেই নেতৃত্বের জায়গাটা নিশ্চিত করতে নীতি নির্ধারকরা কি করতে পারেন, কিংবা এই জায়গাটাতে কি করা যেতে পারে? নারীরাই পরিবেশ সংরক্ষণ করে এবং পরিবেশ সংরক্ষণ করলে দুর্যোগের সম্ভাবনা অনেক কমে আসে। সেই জায়গা থেকে এই নারীরা যাদের কথা আমরা আজকে ভিডিওতে দেখলাম, যারা একেবারেই চমৎকারভাবে আমাদের কাছে নিজেদের অভিযোগগুলো জানাতে পারলেন, তেমনিভাবে এই সামনেও শুনতে পেলাম যারা উন্নয়ন কর্মী তাদের কথা। এই ধরনের নারী যারা আছেন তাদেরকে যখন আমরা শনাক্ত করতে পারি, তাদেরকে আইডেন্টিফাই করি, তখন কিন্তু তাদের মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব। আমাদের কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জ লাগবে, আমাদের অ্যাটিটিউড এবং ভ্যালুজ, মূল্যবোধ এবং ভাবনার পরিবর্তন লাগবে, মানসিকতার পরিবর্তন লাগবে। এটা একদিনের ব্যাপার নয়, তবে আমাদের যে অর্জনগুলো আছে সেগুলোর উপরে আমাদেরকে আরও তৈরি করতে হবে অনেক দূর। আমরা নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য 25% নারী বিভিন্ন কমিটিতে থাকবেন, সেরকম সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বিভিন্ন সরকারেরও যেমন উদ্যোগ দেখতে পাই। কিন্তু তারপরে ওই যে থাকার পরে এটা কি শুধু নামে আছে, নাকি তাদের অংশগ্রহণটা সত্যিই সক্রিয় হচ্ছে? আমরা একজন নারীর বক্তব্যকে কতটুকু গুরুত্ব দিয়ে শুনছি এবং একজন নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসলে কোথায় আছে? আমি কিছুদিন আগে একটা কাজ করছিলাম গবেষণার, আমি দেখলাম যে আসলে নারীরা যখন নিজেদের
কৃষিকাজের ভেতরে অংশগ্রহণ করেন, সম্পৃক্ত হন, অনেক সময় দেখা যায় পুরুষরা কিন্তু নারীদের উপর ভরসা করে রেখে ওনারা অন্য কাজে বাইরে চলে যান। এটা কিন্তু খুব সাধারণ বিষয়, কিন্তু নিজেদের পরিবারের প্রয়োজনেই তাদেরকে এই বাইরে চলে যেতে হয় এবং নারীদের উপরে সেই দায়িত্বগুলো চলে আসে। নারীরা কি সেরকম সময়েও সিদ্ধান্ত নিতে পারে? যদি নারী ভিত্তিক কৃষি সমাজ আমাদের দেশে অনেক জায়গাতেই খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ফেমিনাইজেশন অফ এগ্রিকালচার বলি আমরা, যে না কৃষিকাজের ভেতর নারীদের অংশগ্রহণ, এর ভিতর দিয়ে যদি নারীদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা ত্বরান্বিত হয়, নারীরা যদি আগ্রহী হন, তাহলে কিন্তু নারীদেরকে আমরা অনেক বেশি উৎসাহী করতে পারি অংশগ্রহণের জন্য। আমি যেরকম বলেছি, অনেক ধরনের অভিনব সমাধান নারীরা খুঁজে বার করতে পারেন। তাদের যেখান থেকে পানির কলটা হলে সুবিধে হয়, যেভাবে যেই জায়গাটায় থেকে তাদের পানি আনাটা সহজ হয়, তাদের বাচ্চাদের নিরাপত্তাটা তারা নিশ্চিত করতে পারেন, তাদের মতন করে তারা কিন্তু এই সমাধানগুলো সবসময় খুঁজে বার করছেন। এর ভেতরে নেতৃত্বের গুণাবলীর প্রকাশ দেখতে পাই এবং আমরা এই সমস্ত নারী যারা এই ধরনের সমাধানগুলো খুঁজে বার করতে পারেন, তাদেরকে শনাক্ত করে তাদের মাধ্যমে পুরো সমাজের একটা ভাবনার মানসিকতার পরিবর্তনের দিকে এগোতে পারি। ধন্যবাদ আপনাকে। মৃত্যুঞ্জয়দা, আপনার কাছে আসতে চাই। যেই কথাটি বলে আপা কথা শেষ করেছেন, যে মানসিকতার পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন, মূল্যবোধ সৃষ্টি করার কথা, কেয়ার বাংলাদেশ কি মাঠ পর্যায়ে এই ধরনের কোনো কাজ করছে কি না? যদি করে থাকে তাহলে আপনাদের অভিজ্ঞতাটা কেমন? ধন্যবাদ রণকাপা। হ্যাঁ, কেয়ার বাংলাদেশ একটি, যেটাকে বলা হয় যে আমরা উইমেন এবং গার্লস ফোকাস অর্গানাইজেশন। আমরা যে 120টা দেশে কাজ করি, সেখানে সব কিছুতে আমাদের কাজের ভিতরে উইমেন এবং গার্লস ফোকাস সবসময় থাকে। আমরা যদি নারী নেতৃত্বের বা নারীর ভূমিকার একটা জায়গা থেকে দুইটা স্ফিয়ার আছে। একটা হচ্ছে পাবলিক স্ফিয়ার, যেটা জনপরিসর যেটা বলা যেতে পারে, আরেকটা তার পরিবার। সমাজটাও আবার পাবলিক স্ফিয়ারের অংশ, সমাজ আবার পাবলিক স্ফিয়ার এবং পারিবারিক স্ফিয়ারের একটা সংযোগস্থল। তা আমরা যে জায়গাগুলোতে আমরা নারীদের কাছ থেকে যেটা শুনছিলাম, যে ওনাদের কথা শোনা হয় না, আর যদি শোনাও হয় সেটাকে আমলে নেওয়া হয় না। আর কারণ ওনারা তার কোনো ট্রান্সলেশন দেখতে পান না। ওনারা যখন দুর্যোগ কেন্দ্রে যান, ওনারা দেখছেন যে নারীদের জন্য যে মিনিমাম ব্যবস্থা থাকা দরকার সেটা নাই। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে নারীর অংশগ্রহণ নাই, আছে, অংশগ্রহণ কিন্তু আছে। আমরা জানি ডিএমসিতে, হ্যাঁ, এটা সংরক্ষিত আসন হলেও 3 জন অন্তত নারী সদস্য থাকেন, আর সরাসরি তো নির্বাচিত কিছু আছেনি। তাহলে নারীরা তো জানেন তাদের সমস্যার কথা, তারা কি ওখানে বলছেন না? আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে বলছেন। কিন্তু ওই নারীদের অথবা ইউডিএমসি যেখানে পুরুষরাও আছেন, তাদের যে আশ্রয় কেন্দ্রগুলো, সেগুলোর ব্যবস্থাপনা কি হবে এবং সেটা যে প্রস্তুতি, সেটার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পরিপূর্ণ ক্ষমতা বা রিসোর্স তাদের কাছে নাই। এখানে শুধু সিদ্ধান্তের ব্যাপার না, রিসোর্সের ব্যাপারও আছে। আর নারী নেতৃত্বের ক্ষেত্রে একটা বড় বিষয়টা যেটা আসবে, এই নেতৃত্বের ক্ষেত্রে একটা বড় ব্যাপার আসবে হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক ক্ষমতা। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের এই সব কিছুই কাগজে কথা হবে। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দরকার এই ক্ষেত্রে। একটু আগে যেটা সুচিতা বলছিলেন, যে পুরুষ যদি বাইরে থাকে, নারী বাড়িতে থেকে কৃষিকাজ করছে, অন্যান্য সব কাজ করছে, তারপরেও কি সে সিদ্ধান্ত নিতে পারছে কিনা, সিদ্ধান্ত কি পুরোপুরি তার পুরুষের উপরে নির্ভরশীল কিনা। সিদ্ধান্তটা কিন্তু উভয়ের হতে পারে, এবং সিদ্ধান্তের ক্ষেত্রে কখনো নারীর কথা প্রাধান্য পাবে বিকজ সে রাইট বলছে, পুরুষ যদি ঠিক বলে নারী, এটা সিদ্ধান্তটা হচ্ছে যৌথ সিদ্ধান্ত। তো যৌথ সিদ্ধান্ত বলে তো আমাদের কিছু নাই, সেটা নাই। তার সবচেয়ে বড় যে আমরা প্রতিফলন দেখতে পাই পরিবারের শিশুদের ক্ষেত্রে, সে ছেলে শিশু হোক নারী শিশু হোক, তার ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু পুরুষের কথাই বেশি প্রাধান্য পায়। আমরা শুনেছি, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে যে নারী কথা বলছিলেন, যে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কার কথা প্রাধান্য পায়? সেই যে শিশু, 12-13 বছরের শিশু, তার মতামতকে প্রাধান্য পাচ্ছে। সে নিশ্চয়ই বিয়েতে রাজি হয় না, কখনোই এই অবস্থায় কোনো মেয়ে বিয়েতে রাজি হয় না, তার তো বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা, যেহেতু কেয়ার বাংলাদেশের ভূমিকাটা হচ্ছে যে আমরা শুধু এই যে নারীর অংশগ্রহণ বা বিভিন্ন দলে তার কথা শোনা বা তার সিদ্ধান্ত গ্রহণ, এটাই শুধু না, আমরা আবার নারীর ক্ষমতায়নের জন্য অর্থনৈতিক যে ক্ষমতায়ন, সেটার উপরে বেশিভাবে জোর দিই। তার মানে হচ্ছে যে কোনো জীবিকা সংক্রান্ত যে ধরনের প্রণোদনা দিই, ট্রেনিং করাই আমরা,
যে ইন্টারভেনশনগুলো দিই সেটাকে নিশ্চিত করাই হচ্ছে আমাদের অনেক ধন্যবাদ। লক্ষ্য। এই জন্যই কেয়ার বাংলাদেশ কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। শর্মিমালা আপা, আপনার কাছে আসতে চাই। একটা অনেক মানে আমাদের আজকের আলোচনা একটা জায়গা অনেকবার এসছে যে কিভাবে আসলে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়, নারীর সক্রিয় অংশগ্রহণ। গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা আপনি কি মনে করেন যে একজন গণমাধ্যম কর্মী কিংবা এই গণমাধ্যম আসলে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কি ভূমিকা পালন করতে পারে? প্রথমেই বলি যে আমরা অন্যের কথা আরও যারা আছে তিনজন তাদের কথা শুনতে শুনতে একটা জিনিস যেটা মনে হচ্ছিল যে এই সংকটের গোড়াটা মনে হচ্ছে যেন আরও অনেক পেছনে। মানে আমি যদি একদম ধরি যাদের কথা শুনলাম তারা বেশিরভাগই হচ্ছে ওভাবে পড়াশোনাটা করে ওঠা না, যে বা আপা যেরকম বললেন যে সেকেন্ডারিতে যে পরিমাণ শিক্ষার্থী থাকে স্কুলে, হায়ার সেকেন্ডারিতে সেই রেঞ্জটা থাকে না, অনেক কমে যায়। তো শিক্ষাটাই কিন্তু প্রথম পদক্ষেপে নেই। কোথায় জানি ছেলেদেরকে যেরকম শিক্ষিত করা হয়, মেয়েদের ক্ষেত্রে কোথায় জানি আমাদের ওই অবহেলাটা থেকে যায় শিক্ষিত করা। এবং তারপর হচ্ছে আরেকটা ভিডিওতে যেরকম বললো যে নিরাপত্তা, যে একটা বাচ্চা বন্যা কবলিত হলে সে ওই শেল্টারটা পায় না, তো বাসায় থাকবে, তো সেটা কিভাবে কি হবে, কি করে একটু বয়স হওয়ার সাথে সাথে তাকে হচ্ছে বিয়ে দিয়ে দেয়। কিন্তু সেই বাচ্চাটাই যদি শিক্ষিত হয়, শিক্ষিত হয়ে সে যদি স্কুলে যায়, স্কুলে গিয়ে যদি সে তার নিরাপদ জায়গাটা না পায়, বা কর্মক্ষেত্রেও আমরা যেরকম দেখি যে নারী কিন্তু আসলে নিরাপদ না, তো যদি শিক্ষিত হয়েও আমি আমার কর্মক্ষেত্রে নিরাপদ জায়গা না পাই, আমার মধ্যে যে সম্ভাবনাটুকু আছে সেটা কিন্তু বিকশিত হতে পারে না। তো প্রথমে আমাদের শিক্ষাটা নিশ্চিত করা আমার মনে হয় খুব জরুরি, তারপর একটা নিরাপদ পরিবেশ, এবং তারপর হচ্ছে সম্মান। আমরা যদি পরিবার থেকে এবং সমাজ থেকে যদি একটা মেয়ে যদি তার ক্ষেত্রে যে সমান অধিকার, এবং সমান অধিকার বলতে শুধু বিশেষ সুবিধা বলছি না, আমি সমান অধিকার বলতে সমান সম্মান এবং মত প্রকাশের যে অধিকার, সেটা যদি সে ছোটবেলা থেকেই পায়, তখন মনে হয় সে অনেক স্বতঃস্ফূর্তভাবে যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে অংশগ্রহণ করতে পারবে। সেটা কৃষিক্ষেত্রে হতে পারে, সেটা যদি একটা গরু কেনার ক্ষেত্রে হতে পারে, সেটাও হতে পারে। তার বাচ্চার জন্য কোনটা ভালো হবে সেই ডিসিশনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি বাবাই নিয়ে থাকে, বা বয়োজ্যেষ্ঠ যে থাকে সে থাকে। একটা মেয়েরও কিন্তু একটা ভয়েস থাকতে পারে, সেটা থাকে না। তো ছোটবেলা থেকে পরিবার থেকে সমাজ থেকে যদি একটা মেয়ে এইটা পায় যে সে তার মতামতটা দিতে পারে, সে শিক্ষিত এবং সে ভালো মন্দ বুঝতে পারে, তাহলে মনে হয় সে শুধু তার নিজের ভবিষ্যৎটা শুধু গড়বে না, সাথে সাথে সমাজ পরিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক ধন্যবাদ আপা। এবং আমার মনে হয় একজন গণমাধ্যম কর্মী এবং আপনার মতো একজন শিল্পী যদি এই মেসেজটা সাধারণ মানুষদের কাছে যায়, সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে বলে আমার বিশ্বাস, এবং আপনাদেরও বিশ্বাস হবে বলে আমি মনে করি। কারণ এ ধরনের মেসেজই সামনে গণমাধ্যম আরও বেশি বেশি করবে, এই প্রত্যাশাই আমাদের সবার। একটি কথা না বলে না, সেটা হচ্ছে যে আমরা জানি, আমাদের আলোচনায়ও এসছে যে আমাদের সরকারি যেই বিভিন্ন ধরনের কমিটি কিংবা বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেম, সেগুলো কিন্তু আছে, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো নারী বান্ধব নয়। হয়তো আরও বেশি নারী বান্ধব করতে হবে, এবং কিভাবে নারী বান্ধব করা যায় এই ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে নারীর অংশগ্রহণ আরও বেশি বেশি দরকার। আপনারা সবাই জানেন আমাদের এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের যে থিম, রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উমেন অ্যান্ড গার্লস, এটাকে নিশ্চিত করতে আমি প্রত্যেক বক্তার কাছ থেকে একটা সেন্টেন্সে শুনতে চাই, আমি একজন মানুষ হিসেবে আমার নিজের জায়গা থেকে কি করতে পারি। আপা, প্রথমে আপনার কাছে আসছি। আমি যদি বলি তাহলে আমার পরিবারে যে নারী আছেন তাকে আমি সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কারণ পরিবারের সহযোগিতা ছাড়া একজন নারীর নেতৃত্বে বা কোনো কিছুতেই আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। আমার ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি যেহেতু একজন মা, আমার ছেলেকে আমি শেখাতে পারি যে নারী পুরুষ সমান অধিকার। শুধু নারীকে শেখালে হবে না যে তুমি তোমার মত প্রকাশ করতে পারো, আমার ছেলেটাকেও শেখাতে হবে যে নারী তোমরা দুজনেই সমান। আমার জায়গা থেকে আমি এটুকু করতে পারি। অনেক ধন্যবাদ আপা। আমি মনে করি যে এমন একটা সমাজ দরকার যেখানে নারী পুরুষের সমান অধিকার, এবং নারীর অধিকারটা নিশ্চিত করতে পুরুষদেরও সমানভাবে কাজ করতে হবে। নারীদেরকে যেমন আমরা নিজেদের অধিকার অর্জনের জন্য সহায়তা করব, পুরুষদেরকে একইভাবে সহযোগিতা করতে হবে, তাদেরকে সক্ষম করতে হবে এই কাজে নারীদেরকে সহায়তা করার জন্য। অনেক ধন্যবাদ। প্রথমত পুরুষ হিসাবে নারীর অধিকারকে, নারীর সত্তাকে সম্মান করা, এবং দ্বিতীয়ত একজন বাবা হিসাবে আমি কন্যা সন্তানের বাবা, যেহেতু তারা ভবিষ্যৎ, সে এখনো ছোট, তাকে এম্পাওয়ার করা।
সো এটা আমার পারিবারিক স্পেয়ারের দায়িত্ব। আর পাবলিক স্পেয়ারে যেহেতু আমি কাজ করছি নারী অধিকারের জন্য, সো সেটাকে মনে প্রাণে ধারণ করা এবং সেটাকে আবার ট্রান্সলেট করা সমাজে, পরিবারে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবারও আমাদের সামনে যারা অতিথি হিসেবে আছেন তাদের কাছে যেতে চাই, তাদের কাছে শুনতে চাই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা শুনেছি, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু এই টোটাল বিষয়টাতে এই যে নারীর অংশগ্রহণ, নারীর নেতৃত্ব দুর্যোগ মোকাবেলায় কিভাবে আসলে সরকার আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে পারে, কিভাবে আমরা যেই ইনফ্রাস্ট্রাকচারই আছে না কেন সেটাকে আরও নারী বান্ধব কিভাবে করতে পারি, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা সরকারিভাবে অনেক ধরনের নীতিই আমরা দেখি, কিন্তু যখন দুর্যোগের প্রশ্ন আসে তখন নারীর নেতৃত্ব এবং সিদ্ধান্তের যে অংশগ্রহণ, সেই জায়গাটাতে আমরা প্রান্তিক এবং যারা সুবিধাবঞ্চিত নারী আছেন এবং তৃণমূল পর্যায়ে নারী আছেন তাদের জায়গার ক্ষেত্রে আমরা দেখি যে তারা সেই সিদ্ধান্ত এবং অংশগ্রহণের জায়গা থেকে পিছিয়ে আছেন। এবং দেখা যায় যে অনেক ধরনের পলিসি থাকা সত্ত্বেও তাদেরকে শুধুমাত্র ভালনারেবলের জায়গা থেকে দেখা হয়, যে তারা হয়তোবা দুর্যোগ পরবর্তী সময়ে শুধুমাত্র ত্রাণ পাচ্ছে কিনা বা ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যারা হচ্ছেন তৃণমূল পর্যায়ের নারী এবং যারা এই দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে বসবাস করেন, তাদের দুর্ভোগের কথা শুধুমাত্র তারাই বলতে পারবেন। তো তাদের ক্ষেত্রে যদি এই নারীরা যারা হচ্ছেন কাজ করছেন ওখানে এবং থাকছেন, বসবাস করছেন, তাদেরকে যদি ওই ইউডিএমসি বা ইউনিয়ন পরিষদের যে স্টিয়ারিং কমিটিগুলো আছে সেই জায়গাগুলোতে যদি অন্তর্ভুক্ত করা হয় এবং সেটা শুধুমাত্র আলোচনার জায়গা থেকে না, সেটা যদি সরকারিভাবে সেই সিদ্ধান্তের জায়গা থেকে আসে যে অন্তত পক্ষে এই তৃণমূল পর্যায়ে এবং প্রান্তিক জায়গার নারীরা এই ইউডিএমসি এবং ইউনিয়ন পরিষদের জায়গাতে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের জায়গাগুলোতে তারা যখন যুক্ত হবেন, আমি মনে করি তখনই শুধুমাত্র তাদের যে নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাতে তারা আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। মৃত্যুঞ্জয় দা, আমি আরেকবার আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে কেয়ার বাংলাদেশ শুধুমাত্র ন্যাশনালি না, গ্লোবালিও আপনারা অনেকগুলো অ্যালায়েন্সের সাথে কাজ করছেন জলবায়ু পরিবর্তনের যেই ইম্প্যাক্ট সেটা নিয়ে। আপনি যদি ওইটার উপর একটু রিফ্লেক্ট করেন যে কিভাবে আমরা গ্লোবাল অ্যালায়েন্সের সাথে আরও বেশি কাজ করতে পারি, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকার কিভাবে আসলে এই জায়গাটাতে আমাদেরকে সহায়তা করতে পারে। ধন্যবাদ রণকাপা। অনেকগুলো উদাহরণ আছে, আমি একটা পার্টিকুলার ফোরামের কথা বলি, যেটাকে UNFCCC বলা হয়, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ। সেখানে কেয়ার একটা অবজারভার মেম্বার গ্লোবালি, কেয়ার ইন্টারন্যাশনাল। সেখানে কেয়ার বাংলাদেশও আমাদের পক্ষ থেকে আমরা রোল পালন করি। আমরা বিশেষ করে এশিয়া রিজিনাল যে ভূমিকাটা সেটা কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে পালন করা হয়। এটা যেহেতু সারা পৃথিবীর অধিকাংশ দেশ ওই ফোরামের মেম্বার, তো এটার ওইখানে দুই ধরনের রোল রাখার সুযোগ আছে। একটা হচ্ছে সরকারি রোল, যেটা ন্যাশনাল ডেলিগেশনের পক্ষ থেকে যারা যান, আর একটা হচ্ছে সিভিল সোসাইটি মেম্বার যারা। আমরা সিভিল সোসাইটি মেম্বারের পক্ষ থেকে আমরা দুভাবে, এখানের ক্ষেত্রে আবার দুভাবে ভূমিকা রাখি। একটা হচ্ছে ন্যাশনাল পর্যায়ে বাংলাদেশ সরকার যে জলবায়ু পরিবর্তন নিয়ে গ্লোবাল যে পজিশনটা নেয়, এটাকে একটা পজিশন পেপারের মাধ্যমে সিভিল সোসাইটি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা অ্যাডভোকেসি করে, সেখানে আমরা সক্রিয় ভূমিকা পালন করি। এবং এটার পাশাপাশি গ্লোবাল কেয়ারের একটা পজিশন পেপার হয়, সেটা তো গ্লোবাল সাউথের অংশ হিসাবে কেয়ার বাংলাদেশ এই গ্লোবাল পজিশন পেপার তৈরির ক্ষেত্রেও একটা ভূমিকা রাখে। সো এটা হচ্ছে কাগজে ভূমিকা, অ্যাডভোকেসি। এবং আরেকটা হচ্ছে অ্যাডভোকেসির আরেকটা রোল আছে, আরেকটা ভূমিকা আছে, সেটা হচ্ছে যে সারা বছর ধরে পলিসি চেঞ্জ, পলিসি ইমপ্লিমেন্টেশনে কাজ করা। সেই কাজটা কিন্তু শুরু হয় একদম স্থানীয় পর্যায় থেকে। আমরা স্থানীয় সরকারের সাথে কাজ করি। স্থানীয় মানুষের সাথে কাজ করতে হলে স্থানীয় সরকারের সাথে স্বাভাবিকভাবেই কাজ করতে হয়। সেই কাজটা আস্তে আস্তে করে এটা একটা উভমুখী অ্যাপ্রোচ। আমরা ন্যাশনাল গভর্নমেন্টের সাথেও কাজ করি, আবার লোকাল গভর্নমেন্টের সাথেও কাজ করি। তার মানে পলিসি চেঞ্জের ব্যাপারটা হয় ন্যাশনাল ক্ষেত্রে, পলিসি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা কিন্তু আসলে লোকাল পর্যায়ে, যেহেতু আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করি। সেই কাজটা করতে যে আমরা আবার মানুষকে সাথে নিয়ে কাজ করি, কারণ আমাদের কাজটা যাদেরকে নিয়ে তাদের ভয়েসটাই কিন্তু আমাদের আবার ওটা শক্তি। আমরা তাদের ভয়েসটাই স্থানীয় পর্যায়ে প্রশাসনের কাছে, স্থানীয় জনপ্রতিনিধির কাছে পৌঁছে দিই যে মানুষ এটা চাচ্ছে।
আমরা সিভিল সোসাইটি যে কাজগুলো করি আমরা গভর্নমেন্টের কাজে সহযোগিতা করি, আমরা কিন্তু সম্পূর্ণ কাজের একটা কিয়দাংশ মাত্র করি, মূল ভূমিকাটা তো সরকারই করে। সেই ভূমিকার ক্ষেত্রে আমরা বলতে পারেন আমরা উদাহরণ তৈরি করি বা পাইলট করি। অনেক ধন্যবাদ, আপনাদের কাজের জন্য শুভকামনা থাকলো। আপা, আপনার কাছে ফিরতে চাই। একটা বিষয় বারবার আসছে যে পলিসি এনঅ্যাক্টমেন্ট অ্যান্ড পলিসি ইমপ্লিমেন্টেশন, এই দুইটা জায়গাতে আসলে আপনি যে কাজটা করছেন, বিভিন্ন গবেষণা করছেন, এই গবেষণার কাজটা এই পলিসি এনঅ্যাক্টমেন্ট এবং পলিসি ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে বলে আপনি মনে করেন? সরকারি পলিসিগুলো এই দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যেগুলো, সেগুলো তো আসলে দুই দিকের আছে। একটা হচ্ছে দেশের ভেতরকার একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে দেখা যে এই পলিসিগুলোর ইমপ্লিমেন্টেশন। আরেকটা হচ্ছে যে অন্যান্য দেশের সাথে, রিজিয়নের সাথে আমাদের দেশের সরকার কিভাবে বিষয়গুলোকে ডিল করছে। তো এই দুই জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে সেন্দাই ফ্রেমওয়ার্ক যেটা নিয়ে আমরা কাজ করছি 15 থেকে 30 পর্যন্ত, সেই সেন্দাই ফ্রেমওয়ার্ক কিন্তু রিস্কটাকে, ঝুঁকি নিয়ে যে বিষয়গুলোকে বলা হচ্ছে সেন্দাই ফ্রেমওয়ার্কে, সেই ঝুঁকির জায়গাটা কিন্তু আসলে শুধু নিজের দেশের ভিতরে দেখলে আমরা দুর্যোগের ক্ষেত্রে দেখতে পাবো না। আমাদেরকে কিন্তু এটা একটা রিজিওনাল পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। আমাদের চারপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো আপস্ট্রিম বিভিন্ন নদীর গতিপথ, এবং আমাদের দেশে এসে নদীগুলো সমুদ্রে মিশেছে বঙ্গোপসাগরে। তো সেই জায়গা থেকে এই নদীগুলোর পানি বর্ষাকালে কেমনভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেখানে আমাদের রিজিওনাল কোঅপারেশনটা কাজ করছে কিনা, সেই জায়গায় যেমন সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে গঙ্গার পানি বন্টনের বিষয়টা এবছর একটা ভাবনার জায়গা। আরেকবার দেখতে হবে, গভর্নমেন্টকে বিবেচনা করতে হবে কোন কোন জায়গায় আমরা অ্যাকসেপ্ট করব, কোনগুলো আমরা করব না। সেই জায়গাটা যেমন আছে, তেমনিভাবে এটা আরও গুরুত্বপূর্ণ যখন সরকার চিন্তা করছে যে আসলে আমি একেবারে গ্রাসরুটের মানুষটার কাছে পৌঁছতে পারছে কিনা। আপা, আপনার কাছে জানতে চাই, এখানে অনেকগুলো বিষয় এসছে, গ্লোবাল অ্যাডভোকেসি এসছে, ন্যাশনাল অ্যাডভোকেসি এসছে, এবং যেইটার একটা বড় জায়গা যে আমরা আসলে কাউকে পিছিয়ে রাখতে চাই না, আমরা একসাথে এগিয়ে যেতে চাই। এই জায়গাটাতে এই যে একসাথে এগিয়ে যেতে চাই এবং এই প্রসেসে যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলা হচ্ছে এবং আরও অনেকগুলো বিষয় এসছে, এখানে অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট আপনি কি করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনও অ্যাডভোকেসি করছে, এই অর্গানাইজেশন আসলে কিভাবে কাজ করতে পারে? আমরা যে কাজটা করছি, সরকারকে আমরা সহায়তা করছি একদম রুট লেভেল থেকে। আমরা এই যে যারা ভালনারেবল, দুর্যোগ আক্রান্ত যারা জনগোষ্ঠী আছে, নারী যারা আছে, তাদের কাছ থেকে আমরা তাদের সমস্যাগুলোকে তুলে নিয়ে আসছি। আমরা মনে করি যে আসলে প্রচলিত যেটা আছে যে পলিসিগুলো আসলে দরজা বন্ধ করে এক্সপার্টরাই তৈরি করছেন, কিন্তু আমাদের এবার যে ডকুমেন্টগুলো তৈরি হয়েছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এবং এনডিসি ডকুমেন্ট, সেখানটা আমরা একদম 11টা স্ট্রেস এরিয়াতে আমরা গিয়েছি। সেখানে আমরা নারীদের সাথে বসেছি, তাদের আসলে সমস্যাটা কোথায় এবং সলিউশনটা আমাদেরকে তারাই দিয়েছে, এবং তারা যে সলিউশনগুলো দিয়েছে সেটাই আমরা আসলে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে নিয়ে এসেছি। সো সরকারের সাথে আমরা একেবারে তৃণমূলের একটা কিন্তু যোগাযোগ তৈরি করে দিচ্ছে এই জায়গাটাতে। একইভাবে আপনারা যদি দেখেন যে NDC 2 যেটা আমাদের ছিল, গতবার বের হয়েছিল, সেখানে আসলে নারীদের কথা খুব একটা বলা ছিল না। আমরা এবার চেষ্টা করেছি, এখানে শুধুমাত্র নারী না, এখানে আমরা নারী, শিশু এবং একই সাথে জাস্ট ট্রানজিশনটাকে আমরা এবার নিয়ে এসেছি। এবং এটা কিন্তু আমরা নিয়ে এসেছি আমি বলবো না, এটা তৃণমূল থেকে ডিমান্ড ছিল যে আমরা যখন পলিসিতে যদি আলাদাভাবে বলা না থাকে তাহলে আসলে সেই কাজটা হয় না। এবং আমরা এটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, যে কোনো ধরনের জলবায়ু বা দুর্যোগের জন্য যদি প্রকল্প তৈরি হয় তাহলে অবশ্যই যেন তারা এই অ্যাকশন প্ল্যানটা ফলো করে। যে প্রশ্নটা জানতে চাই, রৌফাপা যেটা বললেন যে তৃণমূল পর্যায়ে নারীর মতামত, নারীর চয়েসটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা এবং নীতি নির্ধারণ পর্যায়ে নিয়ে আসা, সরকারের কাছে নিয়ে আসা, এটি একটি গুরুত্বপূর্ণ কথা যেটা বারবার আমাদের আজকের আলোচনায় এসছে। এই জায়গাটাতে গণমাধ্যম আসলে কিভাবে কাজ করতে পারে? এখানেই মনে হয় গণমাধ্যমের কাজটা সবচেয়ে বেশি, যেটা বলছিলাম যে খবর না পৌঁছে দিয়ে যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। এই যে ওনারা যেরকম বলছিল যে অনেক কমিউনিটি আছে ওনারা জানে না, বা অনেক কাজ হচ্ছে ওনারা জানে না, বা নারী একটা, আমি এখানে অংশগ্রহণ করতে পারি, আমি জানি আমি করতে পারি, কিন্তু কিভাবে আমি করতে পারি এই পুরো প্রসেসটা হয়তো সে জানে না। এখানে কিন্তু গণমাধ্যম বা আমাদের মিডিয়া অনেক কাজ করতে পারে। এটা নিয়ে যদি প্রান্তিক লেভেলের এইসব কাজ নিয়ে যদি কোনো নাটক হয়, ছোট্ট নাট্যাংশ হয় বা কোনো প্রামাণ্য চিত্র হয়, এবং সেটা যদি ওই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে
তাহলে ওখানে ব্যাটারি দিয়ে চালানোর ব্যবস্থা যদি করানো হয়, প্রবলেমগুলোতে কিভাবে সলভ করতে পারে, কিভাবে এগিয়ে যেতে পারে, এগুলো দেখানো হয়, তখন হয়তো সেও ভাবতে পারে যে আমি তো এটাও করতে পারতাম বা এটা করছি, বা সরকার থেকে এই প্রণোদনা দেয়া হচ্ছে আমি জানতাম না। হ্যাঁ, এগুলোতে আমার মনে হয় গণমাধ্যম কর্মী বা মিডিয়া অনেক বেশি কাজ করতে পারে। এবং আরেকটা আক্ষেপের কথা থেকেই বলছি যে আমাদের যে সিনেমা হয় বা নাটক হয়, এটা কিন্তু অনেক বেশি রকমের নারী কেন্দ্রিক হয় না, এবং নারী কেন্দ্রিক হলেও সেটা শহর কেন্দ্রিক হয়, কিন্তু অনেক জনগোষ্ঠী কিন্তু আমাদের প্রান্তিক লেভেলে। এবং বাংলাদেশ যেহেতু একটা দুর্যোগপূর্ণ দেশ, তার মানে এখানে কিন্তু কাজ করার অনেক জায়গা আছে, এখানে এই বিষয়গুলো নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। অনেক ধন্যবাদ আপা। আমরা আর একবার সবার কাছে যেতে চাই। আমরা জানি যে আন্তর্জাতিক নারী দিবস 2026-এর থিম যেটা আছে, রাইটস, জাস্টিস অ্যান্ড অ্যাকশন ফর অল উমেন অ্যান্ড গার্লস। যদি সত্যিকারভাবেই আমরা একটা ন্যায় বিচার, আমরা একটা ন্যায্য পৃথিবী গড়ে তুলতে চাই, সুরক্ষিত পৃথিবী গড়ে তুলতে চাই, তাহলে আসলে কি করা দরকার? একটা সেন্টেন্স আপনাদের কাছে জানতে চাই। প্রথমেই জানতে চাই রৌফা আপা আপনার কাছে। ইকুইটি এবং ইকুয়ালিটি, এই দুটার যথার্থ প্রতিফলন হতে হবে। অনেক ধন্যবাদ, খুবই সুন্দর। আমি বলবো যে কোনো মানুষের প্রথম শিক্ষাটা তো পরিবার থেকেই হয়। আমার পরিবার থেকে আমি শিক্ষাটা দিতে চাই, আমার সন্তানকে আমি শেখাতে চাই নারী পুরুষ সমান, সেটা অধিকারের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে। থ্যাংক ইউ। নারীকে একজন মানুষ হিসেবে দেখতে চাই, অনেক জায়গাতেই সেটা দেখতে পাচ্ছি না, সামনের দিনে আকাঙ্ক্ষা করছি। অনেক ধন্যবাদ। নারীর প্রতি, নারীর অধিকারের প্রতি সম্মান বজায় রাখতে চাই। আমার যেটা কর্মক্ষেত্রে যে কাজটা আমি করি সেটা পরিবারে নিয়ে যেতে চাই, আমার কন্যাকে এম্পাওয়ার করার মাধ্যমে, কারণ তারা ভবিষ্যতের প্রতিনিধি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি শুনেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আমি আসলে অনেক বেশি আশাবাদী, কারণ আমরা এমন একটি সমাজের কথাই বলতে চাই, এমন একটি সমাজের চিন্তাই করতে চাই যেখানে আসলে প্রত্যেকটি নারী এবং কন্যা শিশু সুরক্ষিত থাকবে এবং ন্যায় বিচার পাবে। এবং এখানে যে আলোচনায় বারবার এসছে যে কিভাবে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সরকারকে সহযোগিতা করতে পারি এই সুন্দর পৃথিবী গড়তে। অসংখ্য ধন্যবাদ।